Virat Online School. How are you, dear students? I hope all of you are safe and sound with your family members and enjoying our online classes, staying at home. Dear students, I am also fine. Though I am not an unknown face to all of you, I am introducing myself again. I am Vibhash Rai, an assistant teacher English, Bahidya High School, Hokirat, Bagerat. Dear students, in the previous class, I discussed with you about narration part 1. So, our today's topic is narration part 2. Let us start now. Class 9-10, subject English second paper, topic narration part 2. Dear students, now take your paper and pen and write down narration part 2 on your paper. Dear students, before going to our today's topic, I will remember the topic that you learned in the previous class in short. প্রিয় শিক্ষার্থী, আমরা গতদিন অর্থাৎ গত ক্লাসে জেনেছিলাম ন্যারেশন কি, ন্যারেশন কয় প্রকার অর্থাৎ ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। আরও জেনেছিলাম ডাইরেক্টকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে যে বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে, অর্থাৎ ফার্স্ট স্টেপে আমরা জেনেছিলাম আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন, সেকেন্ড হচ্ছে ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার বসাতে হবে, তৃতীয় যেন কি তোমাদের মনে আছে কিনা, হ্যাঁ ঠিক বলেছ, পার্সন পরিবর্তন, চতুর্থ হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন, আর পঞ্চম হচ্ছে কিছু শব্দের পরিবর্তন, যেমন নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, দিস থাকলে দ্যাট, THESE দিস থাকলে দোজ, এরকম আরো অনেক কিছু। তো আশা করি তোমাদের মনে পড়েছে। এখন আমি আজকের টপিকে ফিরে যাব। স্টুডেন্ট, আজকের টপিকে ফিরে যাওয়ার পূর্বে একটা জিনিস আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমার ক্লাসটা যেন সবচেয়ে দুর্বল যে স্টুডেন্ট তারা বুঝতে পারে, আর যদি দুর্বলরা বুঝতে পারে তাহলে যারা ভালো ব্রিলিয়ান্ট তাদের তো কথাই নাই, কারেক্ট? তাহলে বোর্ড ফলো করো এবং দেখো, আমরা গত ক্লাসে 4 নাম্বার অর্থাৎ রিপোর্টেড স্পিচে দেখেছিলাম বলতে আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম, কিন্তু আসলে কিছু লিখে দিয়েছিলাম না। তো আজকে আমি তোমাদেরকে এমন একটা জিনিস বোর্ডে লিখে দেখিয়ে দিতে চাই যা তোমরা দেখলেই সাথে সাথে মনে করে নিতে পারো, এবং তোমাদের টেন্স জাতীয় কোনো সমস্যাও হবে না, টেন্স না জানা থাকলেও তোমরা পারবা। এবার তাহলে খেয়াল করো, যদি আমাদের রিপোর্টেড স্পিচের ভিতর এম, ইজ, আর থাকে, তাহলে আমরা লিখব ওয়াজ অথবা ওয়ার, আর যদি ওয়াজ বা ওয়ার থাকে তাহলে আমরা লিখব পরিবর্তন করে হ্যাড বিন। যদি আমাদের ক্যান, মে, শ্যাল অথবা উইল থাকে
তাহলে পরিবর্তন করে ক্যান থাকলে লিখব কুড, মে থাকলে লিখব মাইট, আর শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। তবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়, শ্যাল থাকলে শুড হয়। তবে শ্যাল এবং উইলের ক্ষেত্রে তোমরা অবশ্যই উড ব্যবহার করবা নিঃসংকোচে, কারণ উড ব্যবহার করলে কোনো ভুল নাই, এটা তোমরা একটু মনে রাখবা। এখন হ্যাভ বা হ্যাজ থাকলে বসবে হ্যাড। তাহলে ভার্ব অন যদি থাকে, ভি অন যদি থাকে, তাহলে তুমি পরিবর্তন করে লিখবে V2। আমি একটু উদাহরণ দিয়ে দিই। যদি থাকে গো, তাহলে সেটা হয়ে যাবে ওয়েন্ট। যদি থাকে V2, অর্থাৎ আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এইট, তাহলে সেটা হবে ভি হ্যাড প্লাস PV3 বা V3, হ্যাড প্লাস V3, অর্থাৎ এই ইটটা হয়ে যাবে ইটেন। ডিয়ার স্টুডেন্ট, এই বিষয়টি তোমাদেরকে মনে করায় দেয়া আমি প্রয়োজন মনে করলাম। আর এইটা যদি তোমরা মাথায় রাখো, তোমাদের টেন্স অনুযায়ী হিসাব করাটার তেমন একটা দরকার হবে না। তাই আমার সঙ্গে আশা করি তোমরা একটু বলবে, আমি আর থাকলে কি লিখবো? ঠিক, অজ অয়ার। অজ অয়ার থাকলে কি লিখবো? হ্যাড বিন। আর ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, হ্যাভ হ্যাজ থাকলে ঠিক বলেছো হ্যাড, V1 থাকলে V2, আর V2 থাকলে হ্যাড প্লাস V3। রাইট, আমি মুছে ফেলছি এখন। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি চলে যাব আমার আজকের কাঙ্ক্ষিত মূল টপিকে। কারণ গতদিন আমরা ন্যারেশনের দুইটা সেন্টেন্সের উদাহরণ দিয়েছিলাম এবং এখানে আমি তোমাদেরকে কাজ দিয়েছিলাম, তাছাড়া বাড়ির কাজও দিয়েছিলাম। আশা করি সবাই বাড়ির কাজ করে নিয়ে আসছো, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এবং অপটেটিভ সেন্টেন্স শিখব, দেখব, প্লাস আমরা প্যাসেজ ন্যারেশনটাও আজকে শিখে নেব। তাহলে খেয়াল করো, আমি উদাহরণ দিচ্ছি। হি said to me, open the door. Do not speak loudly. Please come here. Let me do the sum. Let us go there. Dear student, আমি এখানে লিখেছি হি সেড টু মি, এবং এই ইনভার্টেড কমা যা এখানে শুরু হয়েছে এখানে শেষ করেছি। এটা একটা কৌশল আমার, যে আমি এই ইনভার্টেড কমার ভিতরে যে কয়টা সেন্টেন্স লিখেছি সবগুলোই একই সেন্টেন্সে রয়েছে, এবং একটা মাত্র রিপোর্টিং ভার্ব দিয়ে আমি সেইটা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে খেয়াল করো যে প্রথমে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা আছে ওপেন দ্য ডোর। আচ্ছা, এটা তাহলে কি সেন্টেন্স বলো তো? রাইট, ইউ আর ব্রিলিয়ান্ট। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইয়েস, ইম্পারেটিভ সেন্টেন্স।
তাহলে আমরা কি করব, একটু পরের সেন্টেন্স গুলো দেখি। ডু নট স্পিক লাউডলি আছে, এটাও ইম্পারেটিভ, কারেক্ট বলেছো। প্লিজ কাম হিয়ার, এটাও ইম্পারেটিভ। লেট মি ডু দ্য সাম, এটাও ইম্পারেটিভ, পরেরটাও ইম্পারেটিভ। এখন প্রথমটা আমরা একটু করার চেষ্টা করি। আশা করি তোমরা রুল যেহেতু গত ক্লাসে জেনেছো, তোমরাও আমাকে হেল্প করবে করার জন্য। হি সেড টু মি রয়েছে, এখানে আছে ওপেন দ্য ডোর। এখন বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বগুলো কি হয়? হ্যাঁ ঠিক বলেছো, অর্ডারড হয়, অ্যাডভাইসড হয়, আর আদেশ উপদেশ বোঝা না গেলে টোল্ড হয়। তো তাই যদি হয়, আরো অনেক কিছুই হয়, সেটা আমি পরে বলছি। এখন ওপেন দ্য ডোর, এখানে আমরা কি বসাতে পারি? ঠিক বলেছো, যেহেতু এখানে হি সেড টু মি ওপেন দ্য ডোর, এখানে সিনিয়র জুনিয়রকে বলছে কিনা এটা কিন্তু বোঝা যাচ্ছে না, চাপ সৃষ্টি করে বলছে কিনা এটা বোঝা যাচ্ছে না, তাই আমরা এখানে কিন্তু টোল্ড ব্যবহার করতে পারি। আবার অর্ডার্ড ব্যবহার করলেও এক্ষেত্রে ভুল হবে না, তবে টোল্ড ব্যবহার করলে সবচেয়ে ভালো হবে। এই জন্য আমি লিখছি হি টোল্ড মি। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার কি হয়? হ্যাঁ, যদি লেট দিয়ে শুরু না থাকে সেই ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে যে লিঙ্কার হয় টু। তাহলে কি হলো? হি টোল্ড মি টু। এবার টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে ওপেন দা ডোর। ব্যাস। এখন হি সেড টু মি ডোন্ট স্পিক লাউডলি কথাটা আছে। এই ক্ষেত্রে ডু নট বা নেভার থাকলে আমি তোমাদের গতদিন শিখিয়ে দিয়েছিলাম যে রিপোর্টিং ভার্বটা ফরগেট হবে। তবে টোল্ড প্লাস নট টু, অ্যাডভাইস প্লাস নট টু, অর্ডার প্লাস নট টু ব্যবহার করা যায়। তবে ডু নট বা নেভার থাকলে সবচেয়ে ভালো হয় ফরগেট ব্যবহার করলে। তাই দেখো আমি কি করছি, হি ফরগেট মি, ডু নটটা বাদ গেল, মাঝখানে টু বসে গেল, যেহেতু লেট দিয়ে শুরু নাই। স্পিক লাউডলি, ইয়েস। এবার প্লিজ কাম হিয়ার, প্লিজ কথাটা থাকলে সাধারণত বুঝায় রিকোয়েস্ট। তাই আমরা কি ব্যবহার করব? রিপোর্টিং ভার্ব ব্যবহার করব রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড মি। তো আরেকটা বিষয় রয়েছে কাম থাকলে গো হয়, হেয়ার থাকলে দেয়ার হয়। তবে তুমি যদি হেয়ারটাকে রেখে দাও তাহলে কিন্তু কামকে গো করার দরকার নাই, আর যদি তুমি কামকে গো করো তাহলে অবশ্যই হেয়ারকে দেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটু কামকে গো করে হেয়ারকে দেয়ার করে দিয়ে দিই। হি রিকোয়েস্টেড মি টু গো দেয়ার। পরেরটা আছে লেট মি ডু দ্য সাম। এটা একটু ব্যতিক্রম, কারণ লেট দিয়ে থাকলে রিপোর্টিং ভার্বটা, বিশেষ করে লেটের পরে আজ বাদে অন্য কোনো অবজেক্ট, যেমন মি, হিম, হার এ ধরনের অবজেক্ট থাকলে রিপোর্টিং ভার্বটা হবে টোল্ড অথবা সেইড। ঠিক বলেছো। এখন খেয়াল করো আমি কি করব, হি টোল্ড মি, লিঙ্কার লেট দিয়ে শুরু হলে লিঙ্কার মাস্ট দ্যাট হবে লেট। আর লেটের পরে যে অবজেক্ট আছে তাকে মনে মনে সাবজেক্ট করে ওই পার্সনের নিয়ম অনুসারে পরিবর্তন করতে হবে। এখন মি আছে তাহলে কি হয়? ঠিক বলেছো, মি আছে তাহলে হবে হচ্ছে আই। আর আইটা ফার্স্ট পারসন, নিশ্চয়ই পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে। এখানে কি আছে? হি। তাহলে এখানে বসবে হি, এর সাবজেক্টিভ রূপ বসবে। লেটের পরে আজ বাদে অন্য অবজেক্ট থাকলে আমরা কি করব, যে অবজেক্টটা থাকবে তার সাবজেক্টিভ রূপ বসবে। আমি কিন্তু সেটা বসিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে অবশ্যই মাইট বসাবো। এটা সূত্র যে আমার লেট দিয়ে যদি ইম্পারেটিভ থাকে এবং যদি সেটা আজ বাদে অন্য অবজেক্ট থাকে তাহলে রিপোর্টিং ভার্বটা সেইড অথবা টোল্ড হবে, লিঙ্কার দ্যাট হবে, লেটের পরবর্তী
অবজেক্টকে পার্সনের নিয়ম অনুযায়ী পরিবর্তন করে সাবজেক্টের রূপ দান করতে হবে। এরপরে মাইট বসাতে হবে। আমি কিন্তু মাইট বসিয়েছি। তোমাদের যদি কারো এইটা নোট দিয়ে লেখা লাগে তাহলে দয়া করে একটু সাইডে নোট লিখে নেবে, অনেক সময় মনে থাকে না, এই জন্য এই কাজটা করবে। হি told me that he might do the charm. Dear student, আমি মুছে দিচ্ছি, জায়গা কম। আমার পরে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে লেটাস। এখানে আমি যে কাজটা করব, এই লেটাস থাকলে রিপোর্টিং ভার্বটা যেটা হয় তোমাদের একটু মনে রাখতে হবে, সেটা হলো প্রপোজ টু বা সাজেস্টেড হয়। আমরা প্রপোজ টু ব্যবহার করব। হি প্রপোজড টু মি, মাঝখানে লেট থাকলে লিঙ্কার দ্যাট হয়, দ্যাট। এইবার যেটা করতে হয়, এই লেটাস থাকলে লিঙ্কার দ্যাটের পরে সাবজেক্টটা উই শুড বা দে শুড হয়। তো যদি রিপোর্টিং ভার্বের অবজেক্টটা ফার্স্ট পারসন হয় তাহলে নিশ্চিন্তে ওই পাশের সাবজেক্টটা অর্থাৎ দ্যাটের পরের সাবজেক্টটা উই শুড উই হবে এবং তারপরেই শুড হবে। তাহলে কি হলো, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড। আর আমরা নিশ্চয়ই একটা জিনিস জানি যে আমাদের 13টা মোডালস ভার্ব রয়েছে, এদের পরে কিন্তু সর্বদাই ভার্বের V1 রূপ বসে। তাহলে আমি V1 রূপ বসাবো, উই শুড গো দেয়ার। ডিয়ার স্টুডেন্ট, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে পরিবর্তন করতে হয় সেটা শিখলাম, বুঝলাম। এইবার আমরা চলে যাব এক্সক্লেমেটরি সেন্টেন্সে। He said to me, how clever the boy is. আমি আরো একটা সেন্টেন্স লিখছি, যেহেতু একই ধরনের সেন্টেন্স তাই আমি ইনভার্টেড কমা এই উপরে দিয়ে আর যেখানে শেষ হবে ঠিক সেখানে ইনভার্টেড কমাটা শেষ করতে যাচ্ছি। এলাস হি ইজ নো মোর টুডে। এরপরে লিখছি we have on the mess. এখানে শেষ। এখন স্টুডেন্ট একটু খেয়াল করতে হবে, হি সেড টু মি হাউ ক্লেভার দ্য বয় ইজ। এই সেন্টেন্সটা যেহেতু এক্সক্লামেশন রয়েছে, এটা দেখেই কিন্তু আমি নিশ্চিত যে এটা আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা শিখেছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে রিপোর্টিং ভার্ব কি হবে, এক্সক্লেম, উইথ। যদি হোয়াট বা হাউ দিয়ে সেন্টেন্স থাকে তাহলে কিন্তু এক্সক্লেমড উইথ ওন্ডার হয়ে থাকে। কখনো কখনো এক্সক্লেমড উইথ জয়ও লেখা যায়, তবে সেটা সেন্টেন্সের মুড বুঝে। এখানে যেটা হয়েছে হাউ ক্লেভার দ্য বয়, বাক্যটা দিয়ে বুঝাচ্ছে কি চালাক ওই বালকটি, তার মানে কি বিস্ময় বুঝিয়েছে। যদি বিস্ময় বুঝায় তাহলে এক্সক্লেমড উইথ ওন্ডার হবে, হি এক্সক্লেমড উইথ ওন্ডার। এরপরে লিঙ্কার কি হবে, এই ইনভার্টেড কমা উঠে যায়, হ্যাঁ ঠিক বলেছো, দ্যাট হবে। এবার আমরা নিশ্চয়ই অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি এবং এক্সক্লামেটরি থেকে
অ্যাসার্টিভ পরিবর্তন করতে পারে। হোয়াট বা হাউ দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি রিপোর্টেড স্পিচে থাকে তাহলে অবশ্যই আমাদের ওই চেঞ্জিং সেন্টেন্সের রুলস অনুযায়ী পরিবর্তন করতে হবে মনে মনে। যেমন হাউ ক্লেভার দ্য বয় ইজ, এটাকে আমি অ্যাসার্টিভ করলে যেটা হয় দ্য বয় ইজ ভেরি ক্লেভার। এখন কি হবে, আমি লিখলাম যেহেতু থার্ড পারসন তাহলে হবে না এর কোনো পরিবর্তন, এই জন্য দ্য বয়টা রেখে দিচ্ছি, দ্য বয় ইজ হয়ে যাবে ওই যে আগে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। ইজ হলে বলো তো কি হয়? হ্যাঁ ঠিক বলেছো, ওয়াজ হয়। এখন তো আর বুঝতে কষ্ট হচ্ছে না, তাই না? রাইট, দ্য বয় ওয়াজ ভেরি ক্লেভার। পরের সেন্টেন্সটা দেখি, এলাস রয়েছে, আমরা কি লিখবো? হি exclaimed with, এলাস থাকলে সাধারণত দুঃখ প্রকাশ পায়, এই জন্যে লিখতে হয় exclaimed with জয় অথবা গ্রিফ। আমরা জয় না, exclaimed with sorrow অথবা গ্রিফ, sorrow অথবা গ্রিফ। He exclaimed with sorrow that, এটা থার্ড পারসন, এখানে পুরো সেন্টেন্সটার কোনো পরিবর্তন তেমন একটা হয়তো আসবে না, আমরা একটু দেখি আসে কিনা। হি রয়েছে থার্ড পারসন, নো চেঞ্জ। ইজ আছে, নিশ্চয়ই এটা ওয়াজ হয়ে যাবে, ওয়াজ। নো মোর, টুডে থাকলে কি হয়? ঠিক বলেছো, টুডে থাকলে দ্যাট ডে হয়, দ্যাট ডে। হ্যাঁ, এরপরে আরেকটা সেন্টেন্স আমি লিখেছি, সেটা হি এক্সক্লেমড উইথ, এই যে হুররে রয়েছে, হুররে দ্বারা কি বোঝায়? এখানে সেন্টেন্সটা আছে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা আমরা ম্যাচটা জিতেছি, তার মানে এটা দিয়ে আনন্দ বুঝাচ্ছে, এই জন্যে লিখতে হবে হি এক্সক্লেমড উইথ জয়, হি এক্সক্লেমড উইথ জয়। আর ইনভার্টেড কমা উঠে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবশ্যই কি হবে? দ্যাট হবে। হ্যাঁ, এখন উই, এখানে উইটা ফার্স্ট পারসন, কার সাথে পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সঙ্গে। সাবজেক্ট কি আছে? হি। এখানে কি হি বসবে? নিশ্চয়ই বসবে না, কারণ আমি পড়িয়ে দিব তোমাদের একটু স্মরণ। গত ক্লাসে বলেছিলাম পারসন ঠিকই পরিবর্তন হয়, কিন্তু ওর নাম্বার এবং ওর কেসের চেঞ্জ হয় না। এটা নিশ্চয়ই নমিনেটিভ কেস আছে, কেসে কোনো ঝামেলা নাই। এর নাম্বার আছে প্লুরাল নাম্বার, সুতরাং আমার যার সাথে পরিবর্তন হবে ওর প্লুরাল নাম্বার আনতে হবে। তাহলে হি, এই থার্ড পারসন হি, প্লুরাল নাম্বার কি হবে? দে হবে। রাইট, এখন আমরা কি বসাবো? দে। এই যে হ্যাভ লিখেছিলাম, হ্যাভ অ্যাজ থাকলে হ্যাড হয়, মূল ভার্বের পিভি3 দেওয়াই রয়েছে, বসাই দিলাম অন দ্য ম্যাচ। ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ। এখন আমরা চলে যাব অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় মে দিয়ে, আমরা একটু খেয়াল করি। হি সে টু মি, মে, আল্লাহ হেল্প ইউ। আরো একটা লিখি, মে ইউ লিভ লং। ডিয়ার স্টুডেন্টস,
তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই দুইটা অবশ্যই দুইটা অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্স কিন্তু শুরু হয় মে দিয়ে। আমরা গত ক্লাসে শিখে নিয়েছিলাম যে এক নজরে কিভাবে চিনে নিতে পারবো। তো এখন কথা হলো এই অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হয় উইজড অথবা প্রেড। গড বা আল্লাহ আসলে আমরা সাধারণত প্রেড লিখি। গড বা আল্লাহ যদি না আসে সেক্ষেত্রে আমরা উইজড লিখি। আবার কখনো যদি মিক্সড হয়ে যায় উইডের জায়গায় প্রেড, প্রেডের জায়গায় উইজড, তবে বেশি সমস্যা হয় না, এটাই ঝামেলা হয় না। হি prayed that আল্লাহ থার্ড পারসন। এখানে এই যে মে আল্লাহ রয়েছে, আমরা প্রথমে সাবজেক্ট নিব। হ্যাঁ, তো সাবজেক্ট এখানে আল্লাহ, থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না, আল্লাহ। আর মেটা ভিতরে যে মাইট হয়ে যায়, এটা খেয়াল করতে হবে। হেল্প বসে যাবে, যেহেতু এটা মোডাল অক্সিলারি, তাই ওর পরে ভার্বের V1 রূপ বসবে। এখানে আছে ইউ, সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে তার সাথে পরিবর্তন করি আমরা পরিবর্তন করি রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে। এখানে ইউ আছে, তাহলে এই মির সাথে পরিবর্তন হবে অবশ্যই। এটা এখানে মি বসে যাবে। হি প্রেড দ্যাট আল্লাহ মাইট হেল্প মি। পরেরটা আছে মে ইউ লিভ লং। এটা বলবো হি wished that। ডিয়ার স্টুডেন্ট, তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছো স্যার এখানে অবজেক্ট মি রয়েছে কিন্তু আপনি মিটা ব্যবহার করলেন না কেন? হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন। কারণ এই পেরে ভার্ব আর উইজ ভার্বটা হলো এমন এক ধরনের ভার্ব যে ভার্বের পরে অবজেক্ট বসানো যায় না। এই জন্যে আমি বসিয়েছি ডাইরেক্ট দ্যাট এবং অবজেক্ট বাদ দিয়ে দিয়েছি। এক ধরনের ভার্ব, সেটা একটু ব্যাখ্যা করা দরকার। সেটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব, এই জন্য আমি দ্যাট ব্যবহার করেছি। আর একে রাখা যায় তাহলে কি করতে হয়, সেখানে প্রিপজিশন নিয়ে আসতে হয় ফর। তো অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি, এটা আমরা কম বেশি জানি। এই জন্য আমি কি করি, পেরে এবং উইশের পরে দ্যাট বসিয়ে দিই। তোমরাও আশা করি সেটাই দিবা, কোনো সমস্যা থাকবে না। হি উইশড দ্যাট, এখানে আছে ইউ, এখানে অবজেক্ট আছে মি, এর সঙ্গে পরিবর্তন হবে, তাহলে কি হবে আই। আর মি যে মে হয়ে যাবে মাই, আই মাইট লিভ লং। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের বাকি তিনটা সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন। এখন আমরা আজ এবং গতদিন যা শিখলাম এইগুলোকে বলা হয় সুটো ন্যারেশন। সুটো ন্যারেশনটা কিন্তু অ্যাকচুয়ালি বইয়ের ভাষা বা খুব বেশি শুদ্ধ ভাষা কিনা আমি জানি না, তবে লোকালি আমি স্টুডেন্টদের পড়াতে গিয়ে কিন্তু এটাকে ছোটো ন্যারেশন বলে থাকি। তোমরা বুঝলেই হলো। টিচারের প্রচেষ্টা আছে স্টুডেন্টকে বোঝানো, স্টুডেন্ট বুঝলেই না। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্টুডেন্ট, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের একটা বৃহৎ কাঙ্ক্ষিত লক্ষ্য ছিল যে আমরা যেহেতু নবম দশমের ছাত্রছাত্রী বা স্টুডেন্ট, আমাদের কিন্তু প্যাসেজ ন্যারেশন আসে, সুটো ন্যারেশন আসে না। তো এই সুটো ন্যারেশনের মাধ্যমেই প্যাসেজ ন্যারেশনে পৌঁছানোটাই আমার লক্ষ্য ছিল। সুটো ন্যারেশন না পারলে কিন্তু প্যাসেজ ন্যারেশনের কিছুই পারা যায় না। সুটো ন্যারেশন পারা মানে প্যাসেজ ন্যারেশনের 98% পেয়ে যাওয়া। সুতরাং 2% বাকি থাকে। এবার দেখো সেই 2%টা কি, প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ কথাটা তোমরা কম বেশি জানো। প্যাসেজের বাংলা হয় অনুচ্ছেদ,
আর ন্যারেশন তো আমরা বুঝি উক্তি। তো প্যাসেজ ন্যারেশন বলতে যেটা বোঝায়, আমি যতটুকু বুঝি এবং তোমাদেরকে যেটা বুঝিয়ে থাকি, সেটা হলো যে দুইজন ব্যক্তির ভিতরে ধারাবাহিক কোনো আলোচনা পর্যালোচনা, সেইটাই হয় ন্যারেশন বা প্যাসেজ ন্যারেশন। এটাই হচ্ছে প্যাসেজ ন্যারেশন। দুইজন ব্যক্তির ভিতর ধারাবাহিক পর্যালোচনা থাকে কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে। আরেকটা তফাৎ ছোট ন্যারেশন থেকে প্যাসেজ ন্যারেশনের তফাৎ আরও একটা রয়ে গেছে, সেটা হলো একটা ছোট ন্যারেশনে একটা ইনভার্টেড কমার ভিতরে একটাই মাত্র বাক্য থাকে, আর প্যাসেজ ন্যারেশনে কিন্তু একটি ইনভার্টেড কমার ভিতরে একের অধিক বাক্য থাকতে পারে, দুটো, তিনটে, চারটে এরকমও থাকে। এইটাই কিন্তু মুশকিল হয়ে পড়ে। তো আমরা একটু দেখি প্যাসেজ ন্যারেশন কি আর সেইটা করতে হলে কি করতে হয়। একেবারে খুবই সহজ। আমি কখনো কখনো গ্যারান্টি দিয়ে বলি 2 মিনিটে প্যাসেজ ন্যারেশন শেখাবো, কিন্তু তোমাদের ক্ষেত্রে ওই গ্যারান্টিটা দিচ্ছি না। তারপরেও তোমরা একটু টাইম কাউন্ট করবা আশা করি। হি said to me, where did you go yesterday? I did not find you at your home. I said I went to my uncle's home. ডিয়ার স্টুডেন্ট, আমি এখানে যেটা লিখেছি এটাই কিন্তু একটা প্যাসেজ ন্যারেশন। আমি একটু পড়ছি আর একটু। হি সেড টু মি, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। আরেকটা সেন্টেন্স রয়েছে এখানে, আই ডিড নট ফাইন্ড ইউ অ্যাট ইউর হোম। আই সেড আই ওয়েন্ট, এখানে একটা ইনভার্টেড কমা হবে, আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হোম। এখন তোমরা খেয়াল করো যে একটা ইনভার্টেড কমার ভিতরে প্রথম সেন্টেন্সেই দুইটা, মানে প্রথম ইনভার্টেড কমার ভিতরে দুটো সেন্টেন্স রয়েছে। একটা ইনভার্টেড কমার মধ্যে প্রথমেই দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি। একটা সেন্টেন্স যদি হইতো তাহলে কিন্তু আমরা পারতাম। আমি এখানে একটা চিহ্নের ভুল করেছি, এখানে ইন্টারোগেশন হবে, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। হ্যাঁ, তো খেয়াল করো যে যদি শুধু এই ইন্টারোগেটিভটা হইতো তাহলে আমরা কি করতাম। আমি রুলটা কিন্তু এটা সমাধানের মাধ্যমে আমি রুল বলবো, এবং তোমরা এটা সমাধানের মাধ্যমে শিখে যাবা প্যাসেজ ন্যারেশন কিভাবে করতে হয়। খেয়াল করো, হি প্রথমে রয়েছে হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, তাহলে এটা প্রথমটা কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ। তাহলে রিপোর্টিং ভার্ব কি হবে? হ্যাঁ ঠিক বলেছো, আস্কড হবে। হি আস্কড মি। এখন ইনভার্টেড কমাটা উঠেছে, মাঝখানে কি বলবে? হোয়ার। ডব্লিউএইচ ওয়ার্ড, এটা বসে যাবে হোয়ার। এখন হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, এই ডিডটা বাদ দিতে হবে, তাহলে অ্যাসার্টিভ হয়ে গেল ইউ গো। কিন্তু ইউ গো বলা যাবে না, ডিড যেহেতু রয়েছে তাহলে ধরতে হবে ইউ ওয়েন্ট রয়েছে। তা ওয়েন্ট থাকলে তাহলে এই যে ভি2 আছে, ভি2 থাকলে কি হয় একটু আগে শিখিয়ে দিয়েছি। তার আগে এই যে ইউ রয়েছে, ইউটা সেকেন্ড পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সঙ্গে, তাহলে এখানে হবে আই। আর সূত্র অনুসারে হ্যাড আর গো ওয়েন্ট গন, এখানে এটা হলো, তাহলে কি হলো? হি আস্কড মি হোয়ার আই হ্যাড গন। এই ইয়েস্টারডে থাকলে কি হবে? দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে।
এখন একটা ইনভার্টেড কমার ভিতরে কিন্তু একই ব্যক্তির বক্তব্য থাকে, এই জন্য যদি একের অধিক বক্তব্য আসে তাহলে এটা যে একই ব্যক্তির বক্তব্য সেটা বোঝানোর জন্য আমার দ্বিতীয় সেন্টেন্সে যে রিপোর্টিং ভার্ব হয় তার পূর্বে অলসো অথবা এগেইন যোগ করতে হয়। যদি তৃতীয় সেন্টেন্স আসে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পূর্বে আমি যদি দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে অলসো ব্যবহার করি তাহলে দ্বিতীয় সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের পূর্বে এগেইন ব্যবহার করব। যদি চতুর্থ সেন্টেন্স থাকে তাহলে চতুর্থ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটার পূর্বে ফার্দার ব্যবহার করব। আমি এটা খেয়াল করি, করলে অনেকটাই বুঝে যাব। দেখো, হি একই ব্যক্তি বলছে, আবার কি বলছে, সে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা বাক্য বলেছে, এই সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব হবে। তাহলে কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি এই প্যাসেজ ন্যারেশন সেকেন্ড প্লেসে থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডেড দ্যাট লিখলে ভালো হয়। হি অলসো সেড দ্যাট এটাও লেখা যায়, হি অ্যাডেড দ্যাট, অথবা আমি লিখলাম অলসো সেড দ্যাট, এর যে কোনো একটা ব্যবহার করতে হবে। এরপর আই ডিড নট, আইটা তাহলে নিশ্চয় কি হয়ে যাবে, আইটা হি হয়ে যাবে, হি। এবার ডিড নট থাকলে হ্যাড নট, মূল ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি হবে, এই যে ফাইন্ড রয়েছে হবে হচ্ছে ফাউন্ড। তাহলে হি অ্যাডেড দ্যাট হি হ্যাড নট ফাউন্ড, এখানে ইউ আছে তাহলে মি অ্যাট মাই, ইউর আছে তাহলে অবজেক্টের সাথে পরিবর্তন হলো। হ্যাঁ, এই জন্য মির পজিটিভ কেস কি হয়, এটা পজিটিভ কেসে আছে, মির পজিটিভ কেস মাই হয়, আমি সেইটা বসিয়েছি, এই হোম। তাহলে কি হলো, হি আস্কড মি হোয়ার আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে, এরপরে অ্যাসার্টিভ রয়েছে, হি অ্যাডেড দ্যাট অথবা অলসো সেড দ্যাট হি হ্যাড নট ফাউন্ড মি অ্যাট মাই হোম। পরে আমারই উত্তর রয়েছে, আই নামক যে ব্যক্তি বলছে যে আই ওয়েন্ট টু মাই আঙ্কেলস হোম। আরেকটা জিনিস আমরা খেয়াল করব, যদি কখনো পূর্বের সেন্টেন্সে প্রশ্ন থাকে তাহলে পরের সেন্টেন্সে উত্তর থাকবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে রিপ্লাইড লিখলে ভালো হয়, তাই আমি লিখব আই রিপ্লাইড দ্যাট, আই রিপ্লাইড দ্যাট। এবার এখানে আছে আই, আর আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাও আই, তাহলে কোনো পরিবর্তন নাই, আই বসে যাবে। ওয়েন, তাহলে হ্যাড প্লাস V3, হ্যাড গন টু মাই আঙ্কেলস হোম, আঙ্কেলস হোম, ব্যাস। ডিয়ার স্টুডেন্ট, এইটাই হচ্ছে প্যাসেজ ন্যারেশন। অর্থাৎ প্যাসেজ ন্যারেশন করতে হলে আমরা যা যা পেলাম আমি আর একটু তোমাদের বলছি। সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনে দুইজন ব্যক্তির বক্তব্য থাকে বা আলোচনা থাকে, আর একটা ইনভার্টেড কমার ভিতরে যতগুলো সেন্টেন্স থাকে সব সেন্টেন্স একজন ব্যক্তি বলে থাকে। তাই আমরা প্রথম যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব যা হবে তাই বসাবো। দ্বিতীয় সেন্টেন্স যেইটা তার রিপোর্টিং ভার্ব যা হয় তার পূর্বে অলসো, তৃতীয় সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা যা হবে তার পূর্বে এগেইন। আর যদি চতুর্থ সেন্টেন্স থাকে তাহলে যে রিপোর্টিং ভার্ব হওয়ার কথা তার পূর্বে ফার্দার, তারপরে দ্যাট, এই দ্যাট বলছি লিঙ্কার চলে আসবে সেন্টেন্স অনুসারে, এই আর। তাহলে প্যাসেজ নারেশন এইটা এখন আমি তোমাদেরকে করতে একটা কাজ দিব, এটা তোমরা করবা, আমি দেখবো যে কতটুকু তোমরা শিখেছো।
ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্যাসেজ ন্যারেশন রয়েছে, সেইটা এরকম, মাই ফ্রেন্ড সেড টু মি, হোয়াই আর ইউ সিটিং অ্যালোন ইন ইউর রুম অ্যাট দিস আওয়ার, ডোন্ট ইউ সি দ্যাট দ্য স্কাই হ্যাজ ক্লিয়ার্ড, লেট আস গো ফর এ ওয়াক ইন দ্য ওপেন ফিল্ড। I said, leave me alone. হ্যাঁ, তোমরা নিশ্চয়ই কাজটি করবা, এটা তোমাদের জন্য দিয়েছি, দেখা যাক কি করেছো। হ্যাঁ, কি করেছো তুমি বলো তো? হ্যাঁ, প্রথমে লিখতে হবে মাই friend asked me, WH ওয়ার্ড কারেক্ট করেছো, ভালো পারো। হয় বসে যাবে, ইউটা মির সাথে পরিবর্তন হয়ে আই হয়ে যাবে, আরটা আইর পরে ওয়াজ হয়ে যাবে সিটিং অ্যালোন in my room at that hour। পরে হ্যাঁ, পরে রয়েছে ডোন্ট ইউ, তার মানে আবারও প্রশ্ন, এখানে প্রশ্ন করেছে, তাহলে কি লিখতে হবে? সঠিক বলেছ, হি also asked me। এখানে WH ওয়ার্ড নাই, এই জন্য লিখতে হবে if। I did not এর জায়গায় had not, সির PV3 seen, দ্যাটটা বসে গেল, দা স্কাই, এটা থার্ড পারসন, হবে না কোনো পরিবর্তন, রাইট, স্কাই হ্যাড ক্লিয়ার্ড, সঠিক বলেছ। পরে আরো একটা সেন্টেন্স রয়েছে, একই ব্যক্তির উক্তি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি সঠিক বলেছ, এখানে লিখতে হবে হি এগেইন, যেহেতু লেটাস আছে কি হবে তাহলে? হ্যাঁ, প্রপোজড টু মি, হ্যাঁ লিঙ্কটার দ্যাট হবে, তারপর উই শুড, হ্যাঁ উই শুড গো ফর এ ওয়াক, উই শুড গো ফর এ ওয়াক in the open field, in the open field। পরে রয়েছে I said leave me alone, লিখতে হবে I said that ও লিখতে পারি, told him ও লিখতে পারি। I said না লিখে I told him লিখি, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, I told him। এখানে ওয়ার্ডও লিখতে পারি, তবে সে আমার বড় কি ছোট এটা বোঝা যাচ্ছে না, বা প্রেশারও সে ক্রিয়েট করছে, আমি ক্রিয়েট করছি কিনা এটা বোঝা যাচ্ছে না, এই জন্যে আমি এখানে টোল্ড ব্যবহার করব। হ্যাঁ, I told him to leave me alone। Thank you, my dear students. It has been proved that you have learned narration successfully. I am very happy to you seeing your performance and understanding power. Dear student, এখন আমরা আর কাজ বাড়াবো না, আমি তোমাদের বাড়ির কাজ দিব। আমি আশা করি এখন থেকে
তোমরা প্রত্যেকটা প্যাসেজ নারেশন পারবে। তো টেক ইউর পেপার and try to write down homework on your paper now. This is your homework. Dear students, HW homework আমি একটু পড়ে দিতেছি। Mother said to Remo, why did you not go to school? Yesterday I said I was ill. How are you today? Said mother. Well, answered the girl, don't worry for me. Thank you everybody. I hope all of you will remain at your home in this corona crisis. See you later. Bye bye.